এখন ঘড়িতে 4:30 মতো বাজে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে 5:10 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আসেনি তো, আসতে তো আর নিচে গিয়ে দাঁড়াবো তো। চলো, কি বলতে চাও? বললাম এবার রেডি হও, তাড়াতাড়ি করো। হ্যাঁ রেডি তো। আমরা চাদর পত্র সবকিছু নিয়ে এসেছিলাম, তবে একটা চাদরই লেগেছে, আর একটা চাদর পাতাই হয়নি, ধরাই আছে। আর যেগুলো পরা হয়েছে সেগুলো তো বাড়ি গিয়ে আমার কাচাকুচির ব্যাপার রয়েছে। টুকিটাকি যাই ব্যাগ ভরে জিনিস নিয়ে গেছিলাম সেগুলো সবই ফেরত আনতে হয়েছে। মানে বেশি দিন যেহেতু ছিলাম না, আমাদের ডক্টর দেখাতে লেগেছে একদিন, মানে একদিনেই আমাদের ফুল ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। যেদিন গিয়েছিলাম সেদিন অলমোস্ট আমাদের ঘুম হয়নি, আর আজকেও আমরা সেই 5টা 5:30টার সময় বেরোচ্ছি। আসার দিন ভয় ছিল যে ঠিকঠাক মতো হবে নাকি বা কতদিন সময় লাগবে, সেই জন্য ঠিক ঘুম হয়নি। আর আজকে বাড়ি যাওয়ার আনন্দে ঘুম হচ্ছে না। সত্যিই যারা বহুদিন বাইরে থাকে তাদের মনের ভেতরে কি চলে সেটা এখন বুঝতে পারছি। তাই আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের সাথেও কথা হচ্ছিল, বলছিল দেখো আমরা 6 মাস 8 মাস পর যখন আসি, অনেকে তো আছে 2 বছর 3 বছর 5 বছর পর আসে, তাদের ভেতরে কি চলে এখন ঠিক বুঝতে পারছি। আজকে বাড়ি ফেরার আনন্দে একদমই ঘুম হয়নি। ওই টিকিট কেটে এসে তারপর যে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছি 2-2:30 অবধি, সেই গল্প করতে করতে তোমাদের দাদাভাইয়ের সাথে। আমাদের এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো এখন ঘড়িতে 5:30 মতো বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে 11টায়, 11:10 হচ্ছে আমাদের ফ্লাইট। কিন্তু এখান থেকে মানে সিএমসি ভেলোরের আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেল থেকে এয়ারপোর্ট যেতে লাগবে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো। আমরা আসার দিন যে ড্রাইভার দিয়ে এসেছিলাম, মানে ভয়ে ভয়ে যে ড্রাইভারের কাছে এসেছিলাম, যাওয়ার সময়ও কিন্তু তাকেই বুক করা হয়েছে, কিন্তু যদিও সে আসেনি, লোক পাঠিয়েছে। আর সারা রাত যেহেতু ঘুম হয়নি, ওই গাড়িতে উঠেই তারপরে ঘুমিয়ে পড়েছি। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি। এখন উঠে চুলটা একটু বেঁধে নিলাম। জানো তো, চুলটা যেরকম কাটিং করেছিলাম সেই রকম আর নেই। মানে ওরা যখন সেটিং করে দেয় কাটিং করার পরে, তখন কিন্তু একটা অদ্ভুত রকমের সুন্দর লাগে চুলটাকে কাটার পরে। আমরা যাওয়ার সময় ইন্ডিগোর ফ্লাইটে গিয়েছিলাম, আর ফেরার সময় এয়ার ইন্ডিয়া। আর জানো তো, চেন্নাইতে এয়ার ইন্ডিয়ার জন্যই আলাদা করে একটা টার্মিনাল রয়েছে, আর ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেছেন সেই অন্য টার্মিনালে। আর এয়ারপোর্টে এই গাড়িগুলো অ্যাভেলেবেলই থাকে। প্রায় অনেকটা দূরে আমাদের নিয়ে গিয়েছিল। আমাদের সাথে গাড়িতে যাতে দেখতে পাচ্ছ, তাদেরও সেই আমাদের মতো একই রকমের ভুল হয়েছে। তো গাড়ি করেই আমরা সবাই এখানে পৌঁছেছি। তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কিন্তু একদমই জানাতে আমাদের ভুলবে না। আমরা মোট 3 দিন ছিলাম ভেলোরে। মানে যেদিন গিয়েছি তার পরের দিন ডক্টর দেখিয়েছি, তারপর দিন স্বর্ণ মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, আর তারপরের দিন ভোরবেলায় আমাদের ফ্লাইট করে চলে এসেছি। কিন্তু এই ব্লগগুলো এডিট করতে করতে এত টাইম লেগে যাচ্ছে আমার একদমই ব্লগ এডিট করতে ইচ্ছে করছে না। আর যেহেতু তোমাদের দাদাভাই আছে আর সে স্কুল চলছে, সব কিছু মিলিয়ে আমি ভীষণই টায়ার্ড হয়ে যাচ্ছি। আর পুরোটা ব্লগ একবারে এডিট করতে গেলে দেখছি প্রায় ঘন্টাখানেক মতো টাইম লেগে যাচ্ছে, আর কিছুতেই ইচ্ছে করছে না। সারাদিন বলতে পারো ল্যাদ খেতে খেতেই দিন কেটে যাচ্ছে। দেখো আমরা কতটা দূরে আমাদের নামিয়ে দিয়েছিল, এখন অবধি গাড়ি করেও মানে পৌঁছাতে পারছি না এয়ার ইন্ডিয়া টার্মিনালে। তবে এয়ার ইন্ডিয়ার জন্য যে আলাদা করে টার্মিনাল রয়েছে এটা কিন্তু আমরা এয়ারপোর্টে নেমেই জানতে পেরেছি। যাই হোক, বাড়ি ফেরার যেমন আনন্দ হচ্ছে, ঠিক তেমন তোমাদের দাদাভাইয়ের যাওয়ার দিন যতটা এগিয়ে আসছে ঠিক ততটাই কিন্তু কষ্টও ফিল হচ্ছে। আমার হাজব্যান্ডের মানে তোমাদের দাদাভাইয়ের এবার প্রায় 3 মাস থাকার কথা, কিন্তু জানো তো আমি বিশ্বাস হয় না, মানে আমি বিশ্বাস করতে পারি না। দেখতে দেখতেই প্রায় 2 মাস মতো হতে চললো, আর 1 মাস 1.5 মাস মতো হাতে রয়েছে। সময় কত তাড়াতাড়ি কেটে যায় সেটা মনে হয় এই সময়গুলো যারা গোনে তারাই বুঝতে পারে। দেখতে দেখতে 1.5 মাস 2 মাস হয়ে গেল, আর হাতে গোনা মাত্র 1 মাস বা 1 মাস 15 দিন হয়তো বা কাটবে। আমাদের আজকের ফ্লাইট চেন্নাই টু ব্যাঙ্গালোর টু কলকাতা। আমরা ভায়া হয়ে ফ্লাইট নিয়েছি কারণ ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখার জন্য।
ব্যাঙ্গালোরে যে নতুন এয়ারপোর্টটা হয়েছে সেটা নাকি ভীষণই সুন্দর দেখতে, তাই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখব বলে আমরা ভায়া হয়ে ফ্লাইট নিয়েছি। যদিও আমাদের ব্যাঙ্গালুরুতে 4 ঘন্টা হোল্ড রয়েছে, 4 ঘন্টায় আমরা ভালো করে ব্যাঙ্গালুরু এয়ারপোর্টটা দেখে নেব। আমরা রাতে টিকিট কাটার পরপরই ওয়েব চেকিংটা করিয়ে নিয়েছিলাম ফোনের মাধ্যমে। চলো এখন দুগ্গা দুগ্গা করে এয়ারপোর্টের ভেতরে ঢোকা যাক। আমাদের কলকাতা এয়ারপোর্ট যতটা বিজি, চেন্নাই এয়ারপোর্ট দেখলাম ততটা বিজি নয়, মানে একটু ফাঁকা ফাঁকাই বলতে পারো। কিন্তু আমি যেদিন গিয়েছিলাম, মানে কলকাতার থেকে ভেলোর গিয়েছিলাম, অবশ্য চেন্নাই এয়ারপোর্টেই নেমেছিলাম, কিন্তু তখন কিন্তু লাইন দেখে মাথা নষ্ট। লাগেজগুলো আস্তে আস্তে চেকিংয়ে ঢুকিয়ে দেওয়া হলো। আর দিতে দিতেই এই যা 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 ব্যাগটা করিয়ে এই পড়ে গেল, পড়লো তো পড়লো, একদম নিচে পড়েছে। এখন আবার লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এখানে ইন্টারন্যাশনাল এয়ার ইন্ডিয়ার আলাদা লাইন এবং যারা ডোমেস্টিক ফ্লাইট করবে তাদের জন্য কিন্তু আলাদা লাইন। যদিও খুবই কম লাইন ছিল, এখানে সব কিছু চেকিংপত্র হয়ে গেছে। এখন হচ্ছে লাগেজ চলে যাবে, আর আমরা সেই লাগেজ গিয়ে পাবো হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। চলো এবার যাব হ্যান্ড লাগেজ চেকিংয়ে। সোনা গয়না না, বোমটো মতো আনতে পারো, অদ্ভুত তো। এখানে হ্যান্ড লাগেজ চেকিংয়ের সময় কিন্তু তোমার ব্যাগের যেসব ইলেকট্রনিক ডিভাইস থাকে সেগুলো সব কিছুই নামিয়ে দেওয়া হয়। ইভেন আমার ব্যাগে যে সেলফি স্টিক ছিল সেটাকেও নামিয়ে দিতে হয়েছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে আরশি যখন আসবে তখন কতটা এক্সাইটেড হবে। আরশির যদিও এটা প্রথম টাইম এয়ারপোর্ট দেখা হবে, কিন্তু যদিও সে সেটা বিশ্বাস করতে চায় না, কারণ তোমরা যারা আমাদের শর্ট ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে ওর এটা হচ্ছে সেকেন্ড টাইম। বলো, দেখাও দেখাও, আর দেখাও ওটা। তোমাদের দাদাভাই বলছে এই ডান্সটা শিখবে। হ্যাঁ, তুমি এরমই ডান্স করে, এর থেকে ভালো করো না তো। এটা অনেক ভালো, এটা অনেক ভালো, এটা করার জন্য আমাকে শিখতে হবে। শিখবে? সোনাকে দেখিয়ে দেবে, সোনা একবারে তোমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ, সোনাকে দিয়ে সোনা আমার টিচার আছে, কোরিওগ্রাফার। সে এখানে এসে এবার ঘন্টা খানেক মতো বসে থাকতে হবে, কারণ আরেকজনকে ফটো তুলতে দিয়েছি, ভিডিও করতে দিয়েছি, অর্ধেক কালো অর্ধেক পা এসেছে, একটা প্যান্টের পা উঠে রয়েছে। কি যে আমার ভিডিও ম্যান ক্যামেরাম্যান ফটো তোলার লোক, ওর হাসছে। অত সকালে আর কিছু খেতে পারিনি, টুকটাক যা খাবো তা ব্যাগে করে শুকনো খাবারগুলো নিয়ে এসেছি। যদিও সেগুলো আসার সময় নিয়ে এসেছি, বেশিরভাগ জিনিসও আর খাওয়া হয়নি। এর আগের দিন আমি যে খাবারগুলো কিনলাম দোকান থেকে, ওই একটা কেক, বোট পেপার, যেটা এখন খাচ্ছি, এটা হচ্ছে জিরা জল, ভীষণ টেস্টি এটা খেতে। যদিও এটা ফ্রিজে ছিল না, গরম গরম ছিল, খেতে অতটা ভালো লাগছিল না। আর আমাদের এপাশ থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছিল, আর এপাশে বসে বসে আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। তখন একটা বোট পেপার খাচ্ছিলাম, আর এটা হচ্ছে লিচি ড্রিঙ্ক। আর এই লিচি ড্রিঙ্কটার মধ্যে দেখো কীরকম যেন একটা জেলি জেলি টাইপের দেওয়া থাকে, যেই কারণে এই লিচি ড্রিঙ্কটা খেতে আরও বেশি টেস্টি লাগে, আমার ভীষণ ভালো লাগে। এটা অবশ্য আমি শিখেছি, মানে এই ড্রিঙ্কগুলো খাওয়া অবশ্য আমি শিখেছি আরশির কাছ থেকে। আরশি কিন্তু এইরকম জেলি টাইপের ড্রিঙ্কগুলো খেতে ভীষণই পছন্দ করে। যদিও আমি প্রথমে এগুলো খেতাম না, বা আমার দেখলেই জানি কেমন লাগতো, তবে আরশির থেকে একটু খাওয়ার পরে আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছে, বাচ্চা বাচ্চা বলতে পারো। এপাশ থেকে বসে বসে আমরা প্লেন দেখছি। যদিও অনেকক্ষণ আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে, সেই কারণে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো আমরা বসেছিলাম এয়ারপোর্টে, আরও বেশিই হবে, কম নয়। দেখো একদম ফাঁকা ফাঁকা এয়ারপোর্ট।
তোমাদের দাদাভাইয়ের ভিডিও করতে লজ্জা লাগে, একবার হেঁটে এসেছে, এখন লোকের মুখের দিকে তাকাচ্ছে, লোকের মুখের দিকে তাকাচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা। ওই দিক দিয়ে একবার হেঁটে এসেছে, এবার বলছে ভালোবাসেনি, আরেকটু করে দাও, এবার মুখের দিকে তাকাচ্ছে। তোমাদের দাদাভাইকে আবার সেকেন্ড টাইম ভিডিওটা করে দিচ্ছি, যেই কারণে এত হাসাহাসি হলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে তাকাতে তাকাতে কীরকম আসছিল। যদিও এটার মধ্যে তাকাচ্ছিল না, কারণ এটা ফার্স্ট টাইমের ভিডিও। তাও হয় না যে লোকে দেখছে ভিডিও করছি। জানো তো, আমি যখন প্রথম ব্লগ ভিডিও বানাতাম আমার ভীষণ লজ্জাই লাগতো। ইভেন এখনও যদি বেশি অনেক লোক থাকে যে কে কী বলবে বা কে কীভাবে নেয়, সেই লজ্জাটা কিন্তু কাটাতে না পারলে ব্লগ যারা করতে চাও তারা কিন্তু ব্লগ করতে পারবে না। আমার ক্ষেত্রে এটা প্রথম বহুবার হয়েছে যে আমি লোকের জন্য ব্লগ করতে পারিনি বা আমার লজ্জা লেগেছে লোকের সামনে কথা বলতে। ইভেন এখনও মাঝে মাঝে হয়। আমরা যে হ্যান্ড লাগেজটা রেখেছিলাম সেটা কী করলো বলো তো, এখানে চেক ইনের সময় সব রেখে দিল। মানে এটাও নাকি আমরা কলকাতা এয়ারপোর্টে গিয়ে পাবো। আর এটার মধ্যে যে টুকিটাকি খাবারগুলো ছিল সেগুলোও সেই ব্যাগের করে চলে গেছে। সেখান থেকে আমি 2-1টা বিস্কুটের প্যাকেট এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। চলো এখন টুকিটাকি যা কাজবাজ ছিল সেইগুলো অনেকক্ষণ ওয়েট করার পরে অ্যাট লাস্ট আমরা এখন প্লেনে চড়বো। প্লেন জার্নি হচ্ছে একটা বোরিং জার্নি, জানো তো। এর আগের ব্লগে আমি বলেছি, আর তোমাদের দাদাভাই প্লেনে উঠলেই ঘুমিয়ে পড়ে। কী যে একটা বিরক্তিকর, মানে কি বলবো আর। মানে পাশে যে থাকে সেও যদি ঘুমিয়ে পড়ে গল্প না করে, তাহলে কেমন একটা হয় বলো। তার মধ্যে ওই সাদা তুলোর মতো ভেসে থাকা কেমন একটা বেশ ভালো লাগে না আর কি। কিছু করার নেই। চলো এখন আমরা প্লেনে উঠে পড়ছি। তো এখান থেকে মানে চেন্নাই থেকে আমাদের ব্যাঙ্গালোর যেতে টাইম লাগবে ওই 8 ঘন্টা মতো। বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ব্যাঙ্গালোরে। চলো ঠাকুরের নাম করে ঠাকুরকে প্রণাম করে বসে পড়েছি সিটে। আর প্লেন চড়ার সময় সত্যি বিশ্বাস করো আমার না মনে হয় যে আমি আর বাড়ি ফিরতে পারবো না। কেন জানি একটু বেশি ভয় হয়, কারণ ওই অত উঁচু থেকে যদি পড়ি কে আর বাঁচবে বলো। আর সেই কারণেই এগুলো ভাবতে ভাবতেই আমার ভীষণ ভয় হয়। যদিও যখন আরশির বাবা আসে আমি শুধু সারাদিন ঠাকুরকে ডাকতে থাকি। আর এখন যখন উঠেছি তখনও ঠাকুর প্রণাম করেই উঠেছি। আর আগের দিন আমি যে ব্রেসলেটটা কিনেছিলাম, মানে আরশির জন্য কিনেছিলাম, কিন্তু জানো তো হাতে পরে এত ভালো লাগছিল সেই ব্রেসলেটটা আমি আর খুলিনি। ওটা পরেই আমি এয়ারপোর্টে চলে এসেছি। তো ওইগুলোকে দেখছিলাম আর বলছিলাম তোমাদের দাদাভাইকে পরে যে এটা আমি জানো তো আরশির জন্য কিনে আমি নিজেই আগে পরে ফেলেছি। এরকম কিন্তু আমার ক্ষেত্রে বহুবার হয়েছে যে যেসব জিনিসগুলো বা আমার জন্য কিনি সেগুলো আমি আগে আরশিকে পরিয়ে দিই। বা এরকমও অনেকবার হয়েছে যে আরশির জন্য অনেক জিনিস কেনা হয় যেগুলো আমি প্রথমে পরে নিই। এরকম কিন্তু হতেই থাকে। তো সেক্ষেত্রে তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে যে তুমি তো এরকম করেই কেনো যাতে তুমিও পরতে পারো, মেয়েও পরতে পারে। তখন আমি বলি হ্যাঁ, আমার জিনিস মেয়ে পরবে, মেয়ের জিনিস আমি পরবো, এটাই তো রুলস। আমিও এখন মায়ের জিনিস পরি, মাও আমার জিনিস পরে মাঝে মাঝে। যদিও মা আমার জিনিস খুবই কম পরে, কিন্তু আমি কিন্তু মায়ের জিনিস অহরহই পরে থাকি। প্লেনটা এখন দেখো কাত হয়ে ঘুরছে, আর নিচটা কিন্তু পুরো সমুদ্র। দেখতে এত ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বসে থেকে ন্যাচারালি এইরকমভাবে শুধুমাত্র ওঠার সময়ই দেখা যায়, তবে সমুদ্র কিন্তু আমি এইরকমভাবে এই প্রথমবার দেখছি। এত ভালো লাগছিল দেখে যে নিচে সমুদ্র। এখন প্লেনটা আবার আস্তে আস্তে করে সোজা হচ্ছে। তো প্লেনটা যখন কাত হয়ে গেছে তখন ভীষণ ভয় লাগছিল।
ব্যাস, এবার বড়লোক কী ব্যাপার হবে, প্লেনের ভেতর বসে বসে খাওয়া দাওয়া হবে। শুধু আমরাই নয়, সবাইকেই খাবার দিয়েছে। চলো দেখি প্যাকেটটা খুলে যে এটার ভেতরে কি কি আছে। সকাল সকাল ওই একটু লিচি ড্রিঙ্কস খেয়েছি আর দুটো বিস্কুট মতো খেয়েছিলাম। যদিও তোমাদের দাদাভাই বলেছিল স্যান্ডউইচ বার্গার টার্গার খেতে, কিন্তু আমার আর তখন আর খিদে পায়নি, কারণ অত সকালে এসে তারপরে ওই বিস্কুট খেয়েছি দুটো, তারপরে আর হাবিজাবি ব্যাগের মধ্যে যা যা ছিল টুকটাক সেগুলো খাওয়া হয়েছে। তো সেই কারণে তেমন কিছু আর খাওয়া হয়নি। তো ভেবেছি একদম ব্যাঙ্গালোরে গিয়ে তখন একদম নেমে ভারী খাবার খেয়ে নেব, যাতে হয়ে যায়। জলের বোতলটা দেখে এত কিউট লেগেছে আমার, একদম ছোট্ট একটা জলের বোতল আর ভীষণ সুন্দর। এখানে একটা স্যান্ডউইচ দিয়েছে, স্যান্ডউইচটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর একটা দিয়েছিল মিষ্টি দই, এটাও ভীষণ টেস্টি ছিল। যদিও মিষ্টি দইয়ের থেকে আমি এখানে একটা আমদই খাই, সেটা ভালো ছিল, কিন্তু ওই প্লেনের ভেতরে ফ্রি সার্ভিস পেলে কে আর ছাড়ে বলো। তোমাদের দাদাভাই আগে খেয়ে তারপর আমার ভিডিও করে দিচ্ছে। আর বরাবরই আমার খেতে একটু লেট হয়, মানে আমি আস্তে আস্তে জমিয়ে জমিয়ে রসিয়ে কষিয়ে খাবো। জানো তো, বিয়ের আগে আমি যখন খেতাম প্রায় 1 ঘন্টা বসে বসে খেতাম। তবে এখন সেই সৌভাগ্যটা আর হয় না, কারণ মেয়েকে খাইয়ে দাইয়ে বা মেয়ের দেখাশোনা করে ওই ঘন্টা দেড়েক মতো বসে থাকাটা সেটা আমার আর হয় না। কিন্তু তাও আমি অনেকটাই লেট করে খাবার খাই, মানে লেট করে বলতে আমার খাবার খেতে একটু দেরিই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। প্লেন এখন অলমোস্ট ল্যান্ডিংয়ের পথে, ল্যান্ড করবে করবে করবে। ইয়েস, এখানে দেখো অনেকটা দূর থেকে এসে পুরো ফুট করে নেমে যায়, সেই জায়গাটা কিন্তু একটা জার্কিং হয়। তবে এই সময় কিন্তু অনেকের কান বন্ধ হয়ে যায়, যদিও আমার কানের প্রবলেমের জন্য কিনা বলতে পারবো না, আমার কিন্তু একবারও বন্ধ হয়নি। কলকাতার পথ, বাড়ির পথ যতটা এগিয়ে আসছে, মনে কিন্তু ততটাই আনন্দ হচ্ছে। আমার দুদিনেই এই অবস্থা। আমি শুধু চিন্তা করি যারা বছরের পর বছর বাইরে থাকে তাদের বাড়ির জন্য কত কষ্ট হয়, কতটা টান থাকে। আমরা তাই বলছিলাম যে 11:10 আমরা ফ্লাই করেছি, আর 11:48 আমাদের অলমোস্ট নামিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এর পরের ব্লগে তোমাদের সাথে আরও নতুন নতুন কিছু শেয়ার করব। চলো আজকে তাহলে এখানেই ব্লগটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, বা ব্লগগুলো কিভাবে করলে তোমাদের দেখতে ভালো লাগে সেটাও কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমরা জানতে পারি যে আমাদের তোমরা কিভাবে দেখতে পছন্দ করো বা কিভাবে দেখতে ভালোবাসো। আমরা সেভাবেই কিন্তু তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের লাইফস্টাইলটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। ও আরেকটা কথা, কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে ভরিয়ে দাও আজকের আমার কমেন্ট বক্স।